কেটে গেছে আরও 3টে দিন। আজ রবিবার, সারিকার অফিস ছুটি। মেয়েরাও আজ খুশি, সারাদিন মাকে কাছে পাবে ভেবে। তবে আজ 3 দিন পর সারিকা নিজের মা বাবার সাথে কথা বলবে বলে ওনাদের ঘরে বসে আছে। সারিকার বাবা একটা চেয়ারে বসে বলল, আফসোসের সুরে বলল, আমি তোদের খারাপ চাই না মা, আমি শুধু প্রতি মুহূর্তে ভেবে যাই আমাদের অবর্তমানে তুই এই বাড়িতে কেমন থাকবি। তোর ভবিষ্যতের চিন্তা করি আমরা। তোর বয়স এখন কম, পুরো জীবন পড়ে আছে, এভাবে একা থাকা যায় না। আর আমার নাতনিরাও তো বড় হয়ে নিজের বাবাকে খুঁজবে, তখন কি জবাব দিবি তুই? স্কুলে যখন সবাই ওদের বাবার সম্পর্কে জিজ্ঞাসা করবে তখন ওরা কি বলবে? তাই তোদের সবার কথা ভেবেই আমি এই সিদ্ধান্তটা নিয়েছিলাম। আদিত্য ছেলেটা ভালো। ছোট বৌমার মুখে শুনেছি ও নাকি আজ 15 বছর ধরে নিঃশব্দে তোকে ভালোবেসে যাচ্ছে। তবে তুই না চাইলে আমরা এগোবো না। আমি রাজি বাবা। সারিকার বাবা থতমত খেয়ে যায় মেয়ের এমন সরাসরি দ্বিধাহীন জবাবে। একটা অনুতপ্তে সাফ ফুটে উঠে ওনার মুখে। আমি তোকে জোর করছি না মা, আমরা আমাদের সিদ্ধান্ত তোর উপর চাপিয়ে দিতে চাই না। তুই আগে মাথা ঠান্ডা করে ভাব, তারপর না হয় সিদ্ধান্ত নিস। আমি সিদ্ধান্ত নিয়েছি বাবা। ভেবে দেখলাম, একবার তোমাদের অমতে বিয়ে করে তো দেখলাম কি হলো। এবার না হয় তোমাদের মতেই বিয়েটা হলো। এবার তো ভেঙে টুকরো টুকরো হয়েছে। এই ভাঙা টুকরোগুলো কি দ্বিতীয়বার ভাঙার ক্ষমতা কারোর হবে না। অঞ্জনা দেবী এবার মুখ খুললেন। তুই যা বলছিস ভেবে বলছিস তো? আমি একদম ভেবেই বলছি মা। তবে বিয়ের বিষয়ে তোমরা আদিত্যবাবুর সাথে কথা বলার আগে আমি ওনার সাথে এই বিষয়ে কথা বলতে চাই। সারিকার বাবা চোখের কোণে লেগে থাকা জলটা মুছলেন। তাই হবে। সবেমাত্র বাতের হাঁড়িতে জল দিয়ে ওভেনে বসিয়েছে আদিত্য। অহনার বিয়ে হয়ে যাওয়ার পর এই দায়িত্বটা বেড়েছে ওর। নিজের মতো কোনো রকমে দুটো শাল ফুটাতে শিখে গেছে ও। সপ্তাহে একদিন একটা কাজের লোক আসে, সে পুরো ঘর পরিষ্কার করে দিয়ে চলে যায়। আজ কাজের মেয়েটার আসার কথা থাকলেও সকাল 10:30 বাজার পরেও আসেনি সে। এই নিয়ে আদিত্যর মেজাজ চরমে। এই সময় দরজায় কলিং বেলটা বেজে উঠলে আদিত্য খেপে ওঠে। আজ ওর মজা দেখাবো আমি। সপ্তাহে একটা দিন আসবে, তাও এত দেরিতে। চোখে মুখে একরাশ রাগ নিয়ে দরজা খুলতে ছড়াও হয় আদিত্য। সপ্তাহে একদিন আসবে, তাও এত লেট। এতগুলো সামনে সারিকাকে দেখে কথা থামিয়ে দেয় আদিত্য। বাম হাত দিয়ে চোখ দুটো রোবরে ভালো করে তাকায় সামনের দিকে। আপনি? আমি ঠিক দেখছি নাকি বরাবরের মতো আবার আপনাকে হ্যালোসিনেট করছি? আদিত্যের এমন সংকোচ দেখে সারিকা কপাল চাপড়ায়। আদিত্যের চোখের সামনে হাত নাড়া দেয়। কি হয়েছে আপনার? আমি সত্যিই এসেছি। আপনি হ্যালোসিনেট করছেন না? আদিত্যের গোড় কাটে এবার। রান্নাঘরের জন্য ব্যবহৃত গামছাটা গলা থেকে নেমে সারিকার সামনে থেকে সরে দাঁড়ায়। আপনি সত্যি এসেছেন? আমার কি সৌভাগ্য। আসুন আসুন। সারিকের ভিতরে ঢুকতে আদিত্য প্রধান দরজাটা লক করে সারিকের সামনে আসে। বলুন, কি খাবেন? চা নাকি কফি নাকি ঠান্ডা কিছু? আদিত্যের এমন রকেটের মতো প্রশ্নে গাবড়ে যায় সারিকা। এত অস্থির হবেন না, আমি খেয়েই এসেছি। এখন আর কিছু খাবো না, শুধু আপনার সাথে আমার কয়েকটা কথা ছিল। আচ্ছা, আপনি 2 মিনিট বসুন, আমি হাঁড়িতে চালটা তুলে দিয়েই আসছি। আদিত্য রান্নাঘরে চলে গেল, কিন্তু সারিকা বসলো না। বসার ঘরটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। এই নিয়ে হয়তো এই 1.5 বছর ও 3 থেকে 4 বার এসেছে আদিত্যর বাড়ি। প্রথমবার এসেছিল ডিভোর্সের ব্যাপারে, তারপর অবিকের বিয়ের সময়, এরপর মেয়েদের নিয়ে একবার অন্নপ্রাশনের পর নিমন্ত্রণ রক্ষার্থে এসেছিল। বাড়িটা খুব একটা বড় না, একতলার বাড়িতে 3টে বেডরুম, একটা রান্নাঘর, 2টো ওয়াশরুম, একটা অ্যাটাচড আর একটা কমন, আর ছোট্ট একটা বসার ঘর। সারিকার ঘুরতে ঘুরতে আদিত্য 2 কাপ চা নিয়ে চলে আসে ওর কাছে। কিছু লাগবে আপনার? সারিকা ঘুরে তাকালো। না না, কিছু লাগবে না, এমনি ঘুরে দেখছিলাম। আদিত্য একটু অপ্রস্তুত হলো, কারণ পুরো বাড়িও অগোছালো হয়ে আছে। এই মুহূর্তে কাজের মেয়েটাকে ভীষণ রাগ ধরছে ওর। কিছু মনে করবেন না, বাড়িটা খুব অগোছালো হয়ে আছে। আসলে কাজের মেয়েটা আজ আসার কথা ছিল, কিন্তু আসেনি। সারিকা প্রত্যুত্তরে কিছু না বলে শুধু আদিত্যর মুখের ভঙ্গিমা দেখে হাসলো। তারপর গিয়ে সোফায় বসতে আদিত্য চায়ের কাপটি এগিয়ে দিল। এসবের কি দরকার ছিল? আপনি বললেন না কি সব কথা আছে, তাই আনলাম।
কারণ শুধু মুখে গল্প জমে না। গল্পর কথা শুনে শারিকের মুখের ভাব পরিবর্তন হলো। ও যেই কথাটা আদিত্যকে বলতে এসেছে সেটা শুনলে হয়তো আদিত্য খুশি হবে, কিন্তু কিভাবে শুরু করবে কথাটা ভেবে পায় না ও। শারিকাকে চুপ থাকতে দেখে আদিত্য বলে, বলুন কি বলবেন। শারিকা একটা দীর্ঘশ্বাস নিল। দেখুন, আমি আপনাকে খুব রেসপেক্ট করি। এই 1.5 বছর আপনি যেভাবে আমার পাশে থেকে আমাকে লড়াই করতে শিখিয়েছেন, যেভাবে আমার মেয়েদের খেয়াল রেখেছেন, সেগুলো আমার আপনজনরাও করবে না। আদিত্য বেশ অবাক হলো শারিকার এই কথাগুলো শুনে। আপনি এই কথাগুলো বলবেন বলে এসেছেন? আর এগুলো তো বলার মতো কিছু নয়। একজন সচেতন নাগরিক হিসেবে সকলের পাশে থাকা আমার দায়িত্ব। আর সেখানে আপনি তো আমার বন্ধু, আর আপনার মেয়েরা তো আমার মেয়ের মতোই। ওদেরকে আমি নিজের মেয়ের মতোই ভালোবাসি। শারিকা এবার কোনো দ্বিধা ইতস্ততা না রেখে সরাসরি আদিত্যকে বলল, বাবার দেওয়া প্রস্তাবে আমি রাজি হয়েছি। এবার আপনি যদি রাজি থাকেন তাহলে বিষয়টা নিয়ে এগোবেন বাবা। শারিকার এক নিঃশ্বাসে বলা কথাগুলো আদিত্যর মাথার উপর দিয়ে গেল। কয়েক সেকেন্ড নিজের মনে শারিকার কথাগুলো রিপিট করলো। তারপর পুরো কথাটা ভালোভাবে সাজাতে সক্ষম হতেই ও সুখমুখের ধরন পাল্টে গেল। পরপর কয়েকটা শুকনো ডুব গেলেই নিজের ফাল চেক করলো। ফালসের গতি অস্বাভাবিকতা অনুধাবন করে পাথরের ন্যায় বসে রইল আদিত্য। শারিকা আদিত্যর ভাবগতি বোঝার চেষ্টা করেও ব্যর্থ হয়ে আদিত্যর কাঁধ ধরে নাড়ালো ও। আদিত্যবাবু, কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? জল খাবো। শারিকা দ্রুত গতিতে রান্নাঘরে গিয়ে একটা গ্লাসে জল ঢেলে এনে আদিত্যর হাতে দিল। আদিত্য জলটা পুরোপুরি শেষ করে হাফ ছাড়লো একটা। আদিত্যকে স্বাভাবিক হতে দেখে শারিকা নিশ্চিত হলো। এখন ঠিক আছেন তো? আপনি একটু আগে যেগুলো বললেন সেগুলো সত্যিই বললেন, নাকি আমার হ্যালুসিনেশনে এসে শারিকা বলে গেল? শারিকা কপাল ছাপড়ালো। আপনার মাথায় এই হ্যালুসিনেশনের ভূতটা কবে থেকে ঢুকেছে শুনি? আদিত্য মুখ কাছুমাছু করে বলল, গত কয়েক সপ্তাহ ধরে। কিন্তু আপনি তার মানে সত্যি সত্যিই কথাগুলো বলেছেন? শারিকা আবার একটু গম্ভীর হয়ে গেল। হ্যাঁ, আমি বিয়েটা করব আপনাকে, তবে তার আগে আপনার থেকে কয়েকটা অনুমতি আমার লাগবে, যার জন্য এখানে আসা আমার। আদিত্যের যেন মনে হলো কিছু পেয়েও হারিয়ে ফেলতে বসেছে সে। কি অনুমতি? আমার এবং আমার মেয়েদের সম্পূর্ণ দায়িত্ব আপনি নিতে পারবেন না। সংসারের অর্ধেক খরচ আমিয়ে দেব। সংসারটা যেহেতু দুজনের হবে, তাই দায়িত্বটা দুজনেরই হবে। আর আমার চাকরি করতে যাওয়াতে আপনি বাধা দিতে পারবেন না। আদিত্য ব্যঙ্গ সুরে হাসলো। তাহলে বলবো, ম্যাডাম, আপনি আমাকে প্রায় 2 বছরে একটুও চিনতে পারেননি। শারিকার গালও ছড়াও হলো হাসিতে। 6 বছর এক বিছানায় রাত কাটিয়েও আমি মানুষ চিনতে পারিনি। সেখানে আপনার সাথে আমার পরিচয় তো মাত্র 20টা মাসের। আদিত্য কিছু বলার জন্য মুখ খুলতে গেলে শারিকার সঙ্গে সঙ্গে নিজের কথা দিয়ে তার মুখ বন্ধ করে দেয়। না, আমি আবিরের সাথে আপনার তুলনা করছি না, করাটা উচিত না, তাহলে আপনাকে ছোট করা হবে। কিন্তু এটাই তো ফ্যাক্ট, বলুন। তবে আমি মানুষ চিনতে কাঁচা হলেও আমার বাবা এই বিষয়ে পাকা খিলাড়ি। উনি আপনাকে পছন্দ করেছেন আমার জন্য। বাবা আমার খারাপ চাইবে না। এই কথাটা যেন ঠিকমতো হজম হলো না আদিত্যর। শারিকার পরিস্থিতিটা বোঝার পরেও নিজেকে খুব ছোট মনে হলো ওর। যদি শুধু আপনার বাবার কথা রাখতে আপনি এই বিয়েতে রাজি হন, তাহলে বলবে এই বিয়েটা না হওয়াই ভালো। যেখানে দুটো মন কোনোদিন মিলবেই না, সেখানে এই পরিণয় হওয়া উচিত নয়। মিলবে না এটা আপনি নিশ্চিতভাবে বলছেন কি করে? এই যেমন দেখুন, আগের যুগে আমার বাবা জেঠুদের সময় ওনাদের বিয়ে হয়েছে মা জেঠিদের না দেখে। তাহলে কি ওনাদের মনের মিল হয়নি বলুন? না, তারা নামমাত্র সংসার করছে। বিষয়টা মনের মিলের নয়, বিষয়টা একে অপরের মানসিকতায়। আপনি ঠিক থাকলে মনের মিল এমনিই হয়ে যাবে। শারিকার যুক্তিটা বেশ মনে ধরল আদিত্যর। এতক্ষণের খারাপ লাগাটা কেটে গিয়ে মুখে এক সিলতে হাসি ফুটে উঠল। এখন মনে হচ্ছে আমার উকিল না হয়ে আপনার উকিল হওয়া উচিত ছিল। আদিত্যর সাথে সাথে হেসে উঠল শারিকাও। তবে মনে রাখবেন মিস্টার আদিত্য, এই অভিসারিকা চক্রবর্তী কিন্তু দ্বিতীয়বারের মতো তার মন ভাঙার সুযোগ আপনাকে দেবে না।
আদিত্য তৎক্ষণাৎ শারিকে দুটো হাত চেপে ধরল। আপনি আমার জীবনে এলে আমার দীর্ঘদিনের এক না পাওয়া এক নিমিষে পূরণ হয়ে যাবে। আমি কথা দিচ্ছি আপনাকে, আপনার ওই ভাঙা মন আমি নিজের সবটুকু উজাড় করে জুড়ে দেওয়ার চেষ্টা করব। এবার আমাকে যেতে হবে। মেয়েদের মিথ্যে বলে এখানে এসেছি। আমার এখনো বিশ্বাসই হচ্ছে না আপনার সাথে আমার বিয়ে হবে। আমার হাত পা যেন অবশ হয়ে যাচ্ছে এটা ভেবে। আমি এতদিন যেটা চেয়ে এসেছি সেটা পূরণ হতে চলেছে। আদিত্যের জড়ানো আর উত্তেজিত কণ্ঠে শুনে শারিকা নিষ্পলক চোখে আদিত্যকে দেখতে থাকে। তার সামনে থাকা পুরুষটি চোখে মুখে আনন্দ দেখে ওর শরীর দিয়ে একটা শীতল স্রোত বয়ে যায়। একজন 40 বছরের পুরুষ যে বিয়ের কথা শুনে এতটা উচ্ছ্বসিত হতে পারে সেটা কল্পনার বাইরে ছিল শারিকার। জানেন আদিত্যবাবু, এখন মনে হচ্ছে ভগবান যা করেন ভালোর জন্যই করেন। ভাগ্যিস বাবা এই বিয়ের প্রস্তাবটা রেখেছিল, না হলে তো আমার জন্য আপনার এই পাগলামি আমার অগোচরেই রয়ে যেত। হঠাৎ শারিকা লক্ষ্য করলো আদিত্যর চোখের কোনো বিন্দু বিন্দু জলের হদিস, যেটা খুব সচেতনতার সাথে লুকিয়ে আদিত্য মুছে নিচ্ছে। আপনি কাঁদছেন আদিত্যবাবু? আদিত্য চোখের জলটা মুছে মন খুলে হাসলো। এটা আনন্দের জল শারিকা। আমি তো আপনাকে পাওয়ার কোনো আশা না রেখেই ভালোবেসে গেছি। আবিরের সাথে তোমার বিয়ের পর আমি কোনোদিনও ভাবিনি আপনি আবার আমার জীবনে আসতে পারেন। আর আজ দেখো, ভগবান আমাকে আমার জীবনের সব থেকে মূল্যবান মানুষটিকেই আমার করে দিচ্ছে। জীবনে আর কিচ্ছু চাওয়ার নেই আমার। তোমাকে পেয়ে গেলে আমি পৃথিবীর সব ঐশ্বর্য পেয়ে যাব। অত্যন্ত খুশিতে কথা জড়িয়ে যাচ্ছে আদিত্য। শারিকাকে একবার তুমি আর একবার আপনি মিশ্রিত বাক্যে সম্বোধন করছে। বিয়ের কথা শুনেই যে মানুষটা এমন করছে, না জানে বিয়েটা হয়ে গেলে এই মানুষটা কি করবে সেটা ভেবে শারিকা ঘাবড়ে যায়। চিন্তিত মুখে বিড়বিড় করে ফেলে, আমাকে কি তাহলে এবার থেকে 3টে বাচ্চাকে সামলাতে হবে? শারিকা আদিত্যের বাড়ি থেকে ফিরেছে ঘন্টা 2 হলো। মেয়েদের দুপুরের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। শুয়ে শুয়ে শুধুই আদিত্যর কাণ্ড কারখানার কথা ভাবছে আর মুচকি মুচকি হাসছে। সর্দিবাই অহনার ডাকে গোর কাটে শারিকার। তড়িগড়ি করে বিছানায় শোয়া থেকে উঠে বসে। অহনা ছুটে এসে ওকে এমনভাবে জড়িয়ে ধরে ও খানিকটা পিছন দিকে হেলে পড়ে। অহনার মুখে আদিত্যর মতোই হাসি দেখতে পাচ্ছে ও। কি ব্যাপার অহনা, এত খুশি কেন? তুমি ভাবতে পারছো না দিদিভাই, তুমি আজকে আমাকে ঠিক কতটা খুশি করে দিয়েছো। দাদাভাইয়ের সাথে তোমার বিয়ে, আমার তো ভেবেই নাচতে ইচ্ছে করছে। শারিকা মেয়েদের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বিছানা থেকে নিচে নামলো। সঙ্গে সঙ্গে অহনা শারিকাকে ধরে গোল গোল করে ঘুরতে লাগলো। দাদাভাই আর ভাইয়ার একসঙ্গে বিয়ে হবে, আমার ভেবেই কি খুশি খুশি লাগছে। শারিকা এবার একটু অবাক হলো। এতক্ষণ কথা বললো আদিত্যর সঙ্গে, কই সাহিত্যের বিয়ের কথা তো সে বসলো না। তোমার ভাইয়েরও বিয়ে? কই তোমার দাদা তো বললেন না। অহনা শারিকাকে ছেড়ে দিয়ে জিভ কামড়ায়, যায় বলে ফেললাম। তারপর কিছু একটা ভেবে বলে, যাকগে আর লুকিয়ে লাভ নেই। তুমি এতদিন যে দাদাভাইয়ের কলিগ ইন্দ্রাণীর নাম শুনেছ, তার সাথে দাদাভাই ভাইয়ের বিয়ে ঠিক করেছে। শারিকা ব্রু কুচকে তাকায়, মানে এতদিন ধরে এটা তোমরা আমার কাছে লুকিয়ে রেখেছিলে কেন? এই লুকিয়ে রাখার থিওরিটা আমি বুঝলাম না। এই প্রসঙ্গটা বাদ দাও না, চলো বরং আমরা বিয়ের প্ল্যানিংটা করে ফেলি। কোন দিন কি ড্রেস পরবো, জুয়েলারি পরবো। অহনার কথা শুনে মন খারাপ হয়ে যায় শারিকার। অহনার কাঁধ ধরে ওকে বিছানায় বসে, বিয়েটা অনুষ্ঠান করে হোক সেটা আমি চাই না। পারিবারিকভাবে পুরোহিত ডেকে বাড়ির লোকদের উপস্থিতিতে এই বিয়েটা হবে। তুমি বরং সাহিত্যের বিয়েতে কি পড়বে না পড়বে প্ল্যানিং করে ফেলো। তোমাদের বিয়ে আর ভাইয়াদের বিয়ে একসঙ্গে হবে না। আমি চাইছি না দুমদাম করে বিয়ে করতে। আর তুমিই বলো, তোমার ছোট বৌদি যখন বউ হয়ে এই বাড়িতে যাবে তখন তাকে বরণ করার জন্য তো বাড়ির বড় বউকে লাগবে। তাহলে একসঙ্গে বিয়ে হলে কিভাবে হবে? সেটাও তো ঠিক। ঘড়ির কাঁটায় রাত 11টা বেজে 48 মিনিট। শারিকা এইমাত্র মেয়েদের ঘুম পাড়িয়েছে। সন্ধ্যাবেলা শারিকার বাবার জরুরি তলবে আদিত্য এসেছিল চক্রবর্তী বাড়িতে। বিয়ে নিয়ে সমস্ত কথাবার্তা ঠিক করা হয়ে গেছে। খুব সাধারণভাবে বিয়েটা হবে। শারিকার বাবা জানিয়েছেন সামনের কোনো লগ্ন দেখেই 4 হাত এক করে দেওয়া হবে। শারিকার ফোনটা হঠাৎ ভাইব্রেট হতে থাকে। শারিকা বিরক্ত হয়ে ফোনটা হাতে নেয়। ফোনের স্ক্রিনে জল করছে আদিত্য সরকার নামটা। ফোনটা রিসিভ করেও মেয়েদের দিকে তাকিয়ে পিস করে বলে, হ্যালো। ফোনের অপর প্রান্ত থেকে একটা ভারী পুরুষালীর কণ্ঠ ফিসফিস করে বলে, এত আস্তে কথা বলছেন কেন?
মনে হচ্ছে আপনি প্রেম করছেন আর লুকিয়ে লুকিয়ে আমার সাথে কথা বলছেন। আপনার প্রিন্সেসরা জেগে গেলে কি আপনি ওদের ঘুম পাড়াতে আসবেন? আপনি বললেই যেতে পারি। আমি না হয় মেয়েরা ঘুমাচ্ছে বলে ফিসফিস করে কথা বলছি, কিন্তু আপনি কেন ফিসফিস করে কথা বলছেন? আমি তো নিজের বয়স শুনে নিজেই অবাক হলো আদিত্য। সত্যি তো, ও কেন ফিসফিস করে কথা বলছে ভেবে পায় না ও। কেসে গলাটা পরিষ্কার করে এবার স্বাভাবিকভাবেই বলতে শুরু করলো, আপনি ফিসফিস করে বলছিলেন বলে আমিও বলছি। আপনি ফোন করছেন, ভালোই হয়েছে, না হলে কাল সকালে আমিই ফোন করতাম। কেন বলুন তো? কিছু দরকার ছিল। কাল ছুটি নিয়েছি, একবার কলকাতা যাব মা আর অন্তরার সাথে দেখা করতে। আপনি নিয়ে যাবেন আমায়? আদিত্য চোখমুখের ভঙ্গিটা পাল্টে গেল। বিয়ের আনন্দে পাগল ছেলেটা একটু গম্ভীর হয়ে গেল। হঠাৎ ওনাদের সাথে দেখা করতে যাবেন? ভাই এনি চান্স আপনি কি আবার অতীতে ফিরতে চাইছেন? না, আমি আমার ভবিষ্যৎ খুঁজে পেয়েছি। অতীতে ফেরার কোনো ইচ্ছে আমার কোনো দিনই ছিল না। তবে মা আর অন্তরার প্রতি আমার যে আন্তরিকতাটা আছে তার দরুন আমার বিয়ের কথাটা ওনাদের জানানো দরকার। বেশ, আমি তাহলে কাল সকাল 8টা নাগাদ আপনাকে আনতে যাব। আদিত্যর কথায় খুশি হয় সারিকা। আপনি সত্যিই যাবেন আমার সাথে? যাব। আচ্ছা, প্রিন্সেসরাও যাবে নাকি? না না, ওদের নিয়ে যাব না, এত দূর ট্রেন জার্নি, তার উপর সোমবার, খুব ভিড় হবে ট্রেনে, ওদেরকে আর কষ্ট দেবে না। আপনি বললে আমরা বাইকেও? পাগল নাকি? এত দূর বাইকে করে যাওয়া যায় নাকি? ট্রেনেই যাব। ঠিক আছে। রাতের অন্ধকারে যেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, আজ সেই বাড়িরই বসার ঘরে দাঁড়িয়ে আছে সারিকা। এটা একসময় ওর নিজের বাড়ি ছিল, নিজের হাতে সাজিয়েছিল বাড়ির প্রতিটি কোণা, যে বাড়িতে ওর সারা জীবন কাটানোর কথা ছিল। আর সেই বাড়িতে অতিথির মতো দাঁড়িয়ে আছে ও। চারিদিকটা চোখ বুলালো, সব একই আছে। ও যেমনভাবে সাজিয়ে রেখে গিয়েছিল সব তেমনি আছে, শুধু পাল্টে গেছে ওর নিজের পরিচয়। নামের শেষে চ্যাটার্জি পদবিটাও আর নেই। এটা নিয়ে আফসোস না করলেও একটা খারাপ লাগা থেকে গেছে ওর মধ্যে। যতই হোক 6 বছরের অভ্যাস, এত তাড়াতাড়ি বলা সম্ভব নয়। বৌদি, তুমি? সারিকা অন্তরার কাছে এলো। কেমন আছো অন্তু? আমি ভালো আছি। তুমি আসবে, আগে বলনি কেন? আসো, বসো। এত অস্থির হতে হবে না তোমাকে, আমরা ঠিক আছি। মা, পঙ্কজ ওরা সব কোথায়? মায়ের প্রেশারটা একটু বেড়েছে, তাই পঙ্কজ মাকে নিয়ে ডক্টর দেখাতে গেছে। হাসি খুশিকে আনলে না কেন? কেমন আছে ওরা? এই সোমবার দিন ট্রেনে খুব ভিড় হয়, তাই ওদের আর আনিনি, ওরা ভালো আছে। অন্তরার এবার খেয়াল হলো সারিকার পাশে আদিত্য দাঁড়িয়ে আছে। বছর খানেক আগে একবার দেখেছিল, তাই চিনতে খানিকটা অসুবিধা হয় ওর আদিত্যকে। বদিয়েনি। সারিকা আদিত্যের দিকে তাকালো, তারপর হেসে অন্তরার উদ্দেশ্যে বলল, উনি আদিত্য সরকার। এই ডিভোর্স কেসে উনিই আমার উকিল ছিলেন। তুমি দেখেছো ওনাকে? অন্তরা কিছুক্ষণ মনে করার পর বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন প্লিজ। আপনি ব্যস্ত হবেন না। আপনার মা আর হাজব্যান্ড কখন আসবেন? অন্তরা দেওয়ালগুড়ির দিকে তাকালো। অনেকক্ষণ গেছে, চলে আসার কথা। আদিত্য নিজের হাতঘড়ির দিকে তাকালো। আমরা বেশিক্ষণ থাকবো না, আবার ঝাড়গ্রাম ফিরতে হবে, বেশি রাত করলে হবে না। আপনারা বসুন, মা আরে এক্ষুনি চলে আসবে। আমি ততক্ষণ আপনাদের জন্য কিছু রান্না করি। না না অন্তরা দেবী, আমরা কিছু খাবো না। অন্তরা আদিত্যর কথায় পাত্তা না দিয়ে শারিকের কাছে গিয়ে দাঁড়ালো। সে কি বৌদি, সে কোন সকালে বেরিয়েছ? নিশ্চয়ই ফিটি কিছু করেনি এখন উনি বলছেন খাবেন না? শারিকার অন্তরার কাঁধে হাত রাখলো। আমরা সত্যিই কিছু খাবো না। এই বাড়ির খাবার আমার গলা দিয়ে নামবে না অন্তরা। এখন বাড়ির মাসকাবাড়ি খরচা আমার বড়ই চালাই, এই খাবারও খাবে না? শারিকা কি বলবে ভেবে উঠতে পারে না। যে সংসারে মায়া ত্যাগ করেও বহুদিন আগেই চলে গিয়েছিল, সেখানে বসে খাওয়ার মতো ইচ্ছে ওর নেই। ও তো মা চলে এসেছে। সোমবারের সকালটা ট্রেনে বসে ভিড় হলেও বিকেলের পর থেকে অনেকটাই ফাঁকা থাকে। তারপরও রাতের ট্রেন হলে তো আর কথাই নেই।
জেনারেল কামরায় হাতে গোনা কয়েকজন আছে, তাদের মধ্যে আছে সারিকা আর আদিত্য। এখন বাজে সন্ধ্যা 6টা। 2 ঘন্টা আগে চ্যাটার্জি বাড়ি থেকে বেরিয়ে হাওয়ায় ট্রেন ধরেছে ওরা। গায়ত্রী দেবী নিজের বিয়ের নিমন্ত্রণে এসেছে। উনি কথাটা শুনে খুশি হলো। মনের মধ্যে কোথাও একটা আক্ষেপ থেকেই গেছে, সেটা সারিকা বুঝেছে, কিন্তু ওর কিছু করার নেই। আদিত্যবাবু, এই বাবু নামের পাশ থেকে সরান্ত, এত বড় নাম উচ্চারণ করতে আপনার কষ্ট হয় না? আদিত্যের এই ছদ্মরাগের কারণ সারিকা বুঝতে পারে। বেচারা অভিমান করে বসে আছে সারিকা তার পুরনো শ্বশুর বাড়িতে এসেছে বলে। তার উপর অন্তরার এই ভদি ডাকটা মোটেই পছন্দ হয়নি ওর। আবার দুপুরের খাবারটাও খেয়ে এসেছে আদিত্যর অনিচ্ছা সত্ত্বেও। সেই নিয়ে ছুটে আছে ও। সারিকা আদিত্যর হাতের উপর হাত রাখলো। জানেন, বিয়ের এতগুলো বছর পরও বাচ্চা হচ্ছিল না বলে এই দুটো মানুষ কোনোদিনও আমাকে এই নিয়ে কোনো প্রশ্ন করেনি, বরং সবসময় আমাকে সান্ত্বনা দিয়ে গেছে, আমার পাশে থেকে আমাকে ভরসা দিয়েছে। অন্তরা তো বৌদি বলতে পাগল। নিজের প্রত্যেকটা কাজে ওর বৌদিকে লাগবে। কলেজ থেকে ঘুরতে নিয়ে গেলে আগে এসে আমাকে জিজ্ঞেস করতো আমি যাব কিনা। বয়স হলেও আমার কাছে বাচ্চাদের মতো আবদার করতো। আর আজ সেই বাচ্চা মেয়েটাই বৌদিকে ছাড়া কতটা বড় হয়ে গেছে, কদিন পর মা হবে। ওরা এমনভাবে জোর করলো যে না খেয়ে আসাটা উচিত হতো না। ওরা আমাকে খুব ভালোবাসে। আমার এই আনন্দের দিনে ওনারা যদি না থাকে তাহলে হয় বলুন? আদিত্য এতক্ষণ মন দিয়ে শুনছিল কথাগুলো। ঠিক আছে, এত এক্সপ্লেনেশন দিতে হবে না, আমি বুঝেছি। কচু বুঝেছেন? যদি বুঝতেন তাহলে আপনার নাগের ডগাটা লাল হয়ে থাকতো না। আপনার আদিত্য বাবু। আদিত্য চকিতে নিজের নাকের উপর হাত রাখলো। পরক্ষণে সারিকার কথা শুরু টেনে হেসে ফেলল। বাবুটা শুনতে বড্ড কানে লাগছে। শুধু আদিত্য বলে ডাকলেই ভালো হয়। বিয়ের পর? আদিত্য কিছু একটা ভেবে বলল, আর তো 1 সপ্তাহ, ততদিন না হয় আদিত্য বাবুই থাকি। ও হ্যাঁ, ওরা বাড়ি থেকে বেরোনোর পরে চক্রবর্তী বাড়ির পুরোহিত ডেকে সামনের সপ্তাহে বিয়ের তারিখটা চূড়ান্ত করেছে। যেহেতু ঘরোয়া একটা বিয়ে, তাই সামনাসামনি তারিখ হলেও কোনো অসুবিধা হবে না। তারিখটা অহনাই ফোন করে জানিয়েছে আদিত্যকে। তারপর ওরা ওই তারিখে গায়ত্রী দেবীদের নিমন্ত্রণ করে ওই বাড়ি থেকে এসেছে। আর কতক্ষণ লাগবে আদিত্যবাবু? আদিত্য ঘড়ি দেখলো। ঘন্টা 1.5 লাগবে স্টেশন ঢুকতে। তারপর বাড়ি পৌঁছাতে আরও আধা ঘন্টা। মেয়েদের খবর নিয়েছিলেন? ফোন করেছিলাম, তখন ঘুমাচ্ছিল। গলে যাবে বলে ওদের জন্য চকলেট কিনে নিই ওখান থেকে, স্টেশনে নেমে কিনবো। এই অভ্যাসটা কিন্তু পাল্টাতে হবে। একসঙ্গে থাকবেন বলে যে রোজ চকলেট কিনবেন সেটা হবে না। আমি সপ্তাহে 1টার বেশি চকলেট খেতেই দেব না। রোজ কেন কিনবো? তখন তো আমার ফ্রিজ ভর্তি আমার মেয়েদের জন্য শুধু চকলেটই থাকবে। মেয়েদের মা কিন্তু বাগে একটাও পাবে না। আমার মেয়েদের কথাটা শুনে খুব ভালো লাগলো সারিকার। মুগ্ধ নয়নে তাকিয়ে রইল আদিত্যর দিকে। সরাসরি এমন দৃষ্টি দেখে আদিত্যর খেয়াল হলো ও কি বলেছে। একটু ইতস্ত বোধ করলো। মানে আপনার মেয়ে? আদিত্যর এমন ইতস্ততা দেখে সারিকা আশ্বাস দিল আদিত্যকে, আপনারই মেয়ে। কে বলেছে জন্ম না দিলে বাবা হওয়া যায় না? আমি এতদিন বুঝিনি, কিন্তু এখন বুঝি। আপনার মতো কেউ ওদেরকে এত ভালোবাসতে পারবে না। আমার মেয়েদের প্রতি আপনার এই ভালোবাসাটাই আপনাকে নিয়ে ভাবতে বাধ্য করেছে আমায়। আমার মেয়েরা যেখানে ভালো থাকবে সেখানে তাদের মাও নিঃসন্দেহে ভালো থাকবে। আপনিই ওদের বাবা। অবশেষে খুব সাধারণভাবে কাল রাতের লগ্নে বিয়েটা হয়ে গেছে আদিত্য আর সারিকার। লাল বেনারসিতে বউ সাজার সৌভাগ্য এই নিয়ে দ্বিতীয়বার হলো সারিকার। তবে টোপর মাথায় বর সাজার সৌভাগ্য জীবনে প্রথম উপলব্ধি করল আদিত্য। চক্রবর্তী বাড়ি থেকে বিদায় নিয়ে বিয়ে করা নতুন বউ আর 2 মেয়েকে নিয়ে আদিত্যর বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে আদিত্য। ও দুঃসম্পর্কের বয়স্ক এক পিসি ওদেরকে বরণ করে ঘরে তুলবে। বরণডালা নিয়ে এগিয়ে আসেন উনি। তারপর বরণ করে দুধে আলতায় পা দিয়ে ঘরে ঢোকায় সারিকাকে। আর ওর সাথে 2 জোড়া ছোট্ট পাও বাড়ির মধ্যে প্রবেশ করে। ছোট্ট হাসি খুশি ছোট্ট ছোট্ট পায়ে ছাপ দেখে এক অন্যরকম অনুভূতি হয় আদিত্যর। শুনুন। সারিকার মুখে এরকম সম্বোধনহীন ডাক শুনে ভালো লাগে আদিত্যর। এই মুহূর্তে ওর নিজেকে স্বামী স্বামী মনে হচ্ছে। কয়েকটা বড় বড় পা ফেলে সারিকার সামনে গিয়ে দাঁড়ায়। বলুন। বলছি অহনাদের ফোন করে জিজ্ঞাসা করুন না ওদের গাড়ি কত দূর। সে না হয় করছি, কিন্তু আপনার কি কিছু লাগবে?
হাসি খুশির খাওয়ার সময় হয়ে গেছে। আমাকে তো এখন এই বাড়ির সাজ পোশাক ছাড়তে হবে, তাই অহনাকে ওদেরকে খাওয়ানোর দায়িত্বটা দিতাম। আদিত্যর মুখে ছড়াও হাসি খেলে গেল। খাওয়াতে হবে? সে এমন কি ব্যাপার? আপনি চেঞ্জ করে আসুন, আমি ওদেরকে খাইয়ে দিচ্ছি। সারিকা আদিত্যকে সরু চোখে পর্যবেক্ষণ করে নিল, তারপর কিছু একটা ভেবে বলল, পারবেন তো? আপনার মেয়েরা কিন্তু প্রচুর শান্ত। হাসি খুশি যে প্রচুর দুষ্টু সেটা আদিত্য জানে, আর সারিকা যে এই শান্ত শব্দটা ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছে সেটাও বুঝে ও। তারপর নিজের পাঞ্জাবির কলার ধরে মহানতার সাথে বলে, খুব ছোট বয়স থেকে বাচ্চা মানুষ করছি আমি, অহনা আমার হাতেই মানুষ হয়েছে, তাই বাচ্চাদের কিভাবে খাওয়াতে হয় আমার জানা আছে। দেখবেন আপনার পোশাক পরিবর্তনের আগেই আমার হাসি খুশির খাওয়া শেষ হয়ে যাবে। সারিকা করুণ দৃষ্টিতে আদিত্যের দিকে তাকায়। হলেই ভালো। এই বলে সারিকা নিজের সঙ্গে আনা ট্রলি থেকে একটা কমলা রঙের শাড়ি আর সঙ্গে স্নানের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে অন্য একটা ঘরে চলে আসে। এই ঘরটায় বিয়ের আগে অহনা থাকতো। পুরো বাড়ির মধ্যে এটাই সব থেকে বড় ঘর। সঙ্গে লাগো একটা স্নানঘরও আছে। সারিকা দরজাটা লক করে স্নানের জন্য প্রয়োজনীয় জিনিস নিয়ে ওয়াশরুমে চলে যায়। মাথার সামনের অংশ তোয়ালি দিয়ে চাপা রেখে বাকি চুলটা ভিজায় ও তারপর স্নান করে বাইরে এসে শাড়িটা পরে নেয়। অহনার সামনে দাঁড়িয়ে নিজেকে বউরূপে দেখে, ভালো লাগে। প্রায় 2 বছর পর এরকম সাজে সাজিনি। সিথির সিঁদুরের উপর হাত বুলাতে থাকে, তারপর ওই সিঁদুরের উপরে নতুন করে সিঁদুর পরে নেয় ও হঠাৎই অহনার ডাকে গোর কাটে ওর। সর্দি ভাই, দেখে যাও এখানে কি অবস্থা হয়েছে। অহনার ডাকে খানিকটা ভয় পেয়ে যায় সারিকা। হন্তদন্ত হয়ে রুমের লক খুলে আদিত্যর ঘরে গিয়ে চোখ কপালে উঠে। ওর আদিত্য মেঝেতে 2 পা ছড়িয়ে বসে আছে। ওর পুরো জামাতে গোটা গোটা ভাত ছড়িয়ে, আর হাসি খুশি সেই পাত্রে ভাত ছিল সেটা নিয়ে টানাটানি করছে। আপনি মাথায় হাত উঠে যায় সারিকার। করুণ চোখে তাকায় অহনার দিকে। তোমার দাদাভাই যে এতক্ষণ লেকচার দিচ্ছিল ছোট বয়স থেকে বাচ্চা মানুষ করছে বলে, তুমি হাসি খুশিকে এই ঘর থেকে নিয়ে যাও, ওদেরকে খাওয়াও, আমি এই দিকটা দেখছি। তোমার দাদাভাই যেভাবে নিষ্ক্রিয় হয়ে বসে আছে ওখান থেকে উঠবে বলে আমার মনে হয় না। অহনা, তুমি চিন্তা করো না, রূপা আর পদ্ম আছে, আমি ওদেরকে নিয়ে এই দিকটা সামলে নিচ্ছি। তুমি হাসি খুশিকে আগে খাওয়াও, বেচারিরা অনেকক্ষণ কিছু খায়নি। এই নিষ্ক্রিয় আগ্নেয়গিরিটাকে আগে জীবন্ত করো, না হলে রুম পরিষ্কার করতে পারবে না। সারিকা মেয়েদের একে অপরের থেকে ছাড়ালো, তারপর হাসিকে কোলে নিল আর খুশিকে হাত ধরে হাঁটিয়ে অহনার রুমটাতে গিয়ে নিয়ে মেঝেতে বসালো। তারপর রান্নাঘর থেকে নতুন একটা প্লেটে ভাত তরকারি বেড়ে হাসি খুশির কাছে গিয়ে বসলো। ভাতগুলোকে যথাসম্ভব নরম করে ফিসে নিজের ভঙ্গিমায় মেয়েদের খাওয়াতে শুরু করলো। দাদাভাই, এই দাদাভাই। অহনার ঠেলা খেয়ে আদিত্য নড়ে চড়ে বসলো। চারদিকটায় চোখ বুলিয়ে হাসি খুশিকে দেখতে না পেয়ে অস্থির হয়ে উঠল। হাসি খুশি কই? অহনা কপাল চাপড়ে, এতক্ষণ জেগে জেগে ঘুমাচ্ছিলে নাকি তুমি দাদাভাই? আর তোমার এরকম অবস্থা কেন? আদিত্যর মনে পড়ে একটু আগের ঘটনা। আদিত্য ভাতগুলো গ্লাসে করে নরম করছিল আর হাসি খুশি পুরো রুমটা ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ খুশি হেঁটে এসে ভাতের প্লেটে ফা তুলতে দেয়, যার অর্ধেক ভাত পড়ে যায়। আদিত্য আবার প্লেট চেঞ্জ করার জন্য প্লেট নিয়ে আসে, কিন্তু এবার খাওয়াতে গেলে খুশি ওর হাতে কামড়ে দেয় নিজের দুটো দাঁত দিয়ে। সেই ব্যথা ভুলে যখন হেসে হেসে খেলার ছলে আবার খাওয়াতে শুরু করে, তখন হাসি ওকে চুম খাওয়ার নাটক করে কামড়ে দেয়। বাস্তবে ফিরে আসতে আদিত্য নিজের ডান দিকের গালটা চেপে ধরে। অহনা আর রূপা সেটা দেখে হেসে ফেলে। খাওয়ার সময় হাসি খুশি কি পরিমাণ দুষ্টুমি করে সেটা না জেনে তুমি প্রথম দিনেই কেন খাওয়ানোর দায়িত্বটা নিলে দাদাভাই? আদিত্য করুণ চোখে তাকায় অহনার দিকে। আমি তো ভাবলাম ওরা তোর মতোই শান্ত, আর তাছাড়া এমনিতে তো হাসিটা খুব একটু শান্তই থাকে, কিন্তু এভাবে আমাকে কামড়ে দেবে বুঝবো কি করে? কাল থেকে সর্দি ভাইয়ের সঙ্গে ট্রেনিং নেওয়া শুরু করবে, কারণ সর্দি ভাই অফিস গেলে তো তোমাকেই ওদেরকে সামলাতে হবে। সেটাই করতে হবে। তার সঙ্গে আজ থেকেই ইউটিউবে বাচ্চা মানুষের টিউটোরিয়ালগুলো সাবস্ক্রাইব করে রাখতে হবে। আদিত্যর কথা বলার ধরন দেখে রূপা রহনা খুব জোরে হেসে উঠল। রূপা এখন বিএড পড়াশোনার জন্য বাইরে থাকে। বিয়ের
বিয়ের পড়াশোনা হলেও ও আরও কিছুটা সময় চেয়েছে ওর বাবার থেকে। আর পদ্ম মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে শহরের একটা স্কুলে। সেখানে হোস্টেলে থেকে পড়াশোনা করে ও। পিসির বিয়ে উপলক্ষে দুজনে এসেছে বাড়িতে। দুপুরের খাবার খাওয়ার সময় আদিত্যর পিসি কড়া কণ্ঠে শুনিয়েছে, আজ কাল রাত্রে সূর্য ডোবার পর যত যাই হয়ে যাক একে অপরের মুখ যেন না দেখে। সেই মতো সন্ধ্যার শারিকার রুম থেকে বেরোনি। অহনা রূপা আর পদ্মর সাথে ঘরেই আছে। মেয়েরা আদিত্যর কাছে। রূপা আর পদ্ম থাকবে দুদিন। বৌভাতের অনুষ্ঠান শেষ করে তারপর যাবে। অহনা রুমে বসে বসে গল্প করছে চারজনে। পদ্ম ছোট হলে ওকে কেউ ভাত দেয়নি ওদের গল্প থেকে। গল্পের মাঝে হঠাৎ রূপার ফোনে মেসেজ ঢোকার নোটিফিকেশন আসে। তৎক্ষণাৎ ফোনটা দেখে মুখে হাসি ফুটে ওঠে। শারিকা তখন রূপার উদ্দেশ্যে বলল, আমার মতো ভুল যেন করিস না রূপা, যা করবি বিচক্ষণতার সাথে করবি। রূপা খানিকটা উপস্থিত হয়ে ফোনটা আবার পাশেই রেখে দিল। আরে না না ছোট পিসি, তুই যেটা ভাবছিস সেটা না। আমাদের কলেজের বন্ধুদের নিয়ে একটা গ্রুপ আছে, সেখানেই এমন এমন কথা হয় না হেসে থাকতে পারি না। আমি তোমাকে বলে রাখলাম, যদি কোনোদিন এমন পরিস্থিতি আসে। হঠাৎ বন্ধ দরজার ঠক ঠক শব্দে ওদের গল্পেই বিরতি ঘটে। দরজার দিকে তাকিয়ে অহনা জিজ্ঞাসা করে, কে? বাইরে থেকে ভেসে আসে এক পুরুষালী কণ্ঠস্বর। আমি অহনা। অহনা চকিতে একবার তাকালো শারিকার দিকে। শারিকা পরিস্থিতি অনুধাবন করতে পেরে মাথায় ঘুমটা টেনে বসলো। অহনা আবার দরজার দিকে তাকিয়ে বলল, কি চাই এখানে তোমার দাদাভাই? বউ চাইলে পাবে না কিন্তু। আমার বউ চাই না এখন, কিন্তু তোর ভাইয়া এখন তোর বৌদিকে দেখতে চাই। ভাইয়া মানে? সাহিত্যের নাম শুনে অহনা অবাক হয়ে যায়, কারণ কাল অবধি সাহিত্য বলে এসেছে। এখন প্রচুর প্রেজেন্টেশনের ভিড় হওয়ায় কিছুতেই এই বিয়ে অ্যাটেন্ড করতে পারবে না। সে হঠাৎ কিভাবে চলে এলো বুঝে পায় না অহনা। বিছানায় থেকে নেমে ছুটে গিয়ে দরজা খুলে দেয় ও। ঘটনা তৎপরায় শাড়িকে চটজলদি পিছন ঘুরে বসে। দরজা খুলতেই অহনা আদিত্যের পাশে সাহিত্যকে দেখতে পায়। চোখে চশমা, গাল ভর্তি দাঁড়ি, লম্বা সাদা চামড়ার অধিকারী 32 বছরের একজন সুপুরুষ। অহনা খুশিতে জড়িয়ে ধরে সাহিত্যকে। তুই যে আসবে আগে বলিসনি কেন? অভিমানী বোনের নাকে টোকা দেয় সাহিত্য। সারপ্রাইজ? এই শর্ত? আমি বদিকে দেখার জন্য এত দূর থেকে ছুটে এসেছি। শর্ট। অহনা মুচকি এসে সাহিত্যের সামনে থেকে সরে গেলে সাহিত্য ভিতরে ঢুকে। সাহিত্যের পিছন পিছন আদিত্য ঢুকতে গেলে অহনা ওর সামনে এসে দাঁড়ায়। তুমি অ্যালাউড নয়, যাও এখান থেকে। শারিকে একবার পিছনে ঘুরতেই বলল, মেয়েরা কি করছে জিজ্ঞাসা করো তো তোমার দাদাভাইকে। ওরা কার্টুন দেখছে ফোনে। আদিত্য একটু উকিঝুঁকি মারার চেষ্টা করলো। তারপরও শারিকের মুখ দেখতে না পেয়ে বিরক্ত সুরে বলল, কি কপাল আমার, নিজের বাড়ি থেকেই তাড়িয়ে দেওয়া হচ্ছে আমাকে। কথাটা বলে আদিত্য আর দাঁড়ালো না। অহনা শারিকাকে আদিত্যর চলে যাওয়ার কথা বলতেই শারিকা মাথা থেকে ঘুমটা সরিয়ে উঠে দাঁড়ালো। সাহিত্য ভালো করে শারিকাকে দেখলো। তোমায় খুব চেনা চেনা লাগছে বৌদি। কোথায় দেখেছি বলো তো? শারিকার একটু অবাক লাগলো, কারণ ও এর আগে সাহিত্যকে দেখেছে বলে মনে পড়ছে না। তাহলে সাহিত্যর কিভাবে চেনা চেনা লাগতে পারে? আমি ঠিক চিনতে পারছি না। হঠাৎ সাহিত্যের কিছু একটা মনে পড়তে চেঁচিয়ে ওঠে, এই তুমি কি মিস্টার নিবেদিতা কলেজ থেকে পড়াশোনা করেছো? হ্যাঁ, ওখান থেকে আমি MA পাশ করেছি। সাহিত্য এবার নিজের বাম হাতের ওপর ডান হাত দিয়ে তালি দিল। মনে পড়েছে, আমাদের মেডিকেল কলেজ থেকে একবার ওই কলেজে একটা ক্যাম্প করতে গিয়েছিলাম, তখনই হয়তো তোমাকে দেখেছি। শারিকার এই বিষয়ে কিছু মনে না থাকলেও সৌজন্যতার খাতিরেও সামান্য হাসে। হতে পারে। আমাদের কলেজে প্রতি বছর করে মেডিকেল ক্যাম্প হতো। সাহিত্য এবার নিজের হাতটা বাড়িয়ে দেয়। যাই হোক, আমি সাহিত্য সরকার, তোমার একমাত্র দেওর। তোমার থেকে আমি বয়সে 1 বছরের ছোট, তাই ভুল করলে নিজের ভাই মনে করে শাসন করে দিও। সাহিত্যের কথাগুলো ভীষণ ভালো লাগলো শারিকার। নিজের হাতটা বাড়িয়ে সাহিত্যের সঙ্গে হ্যান্ডশেক করলো। তারপর সাহিত্য বলল, তোমার মেয়েগুলো কিন্তু ভীষণ কিউট। ওদের এই কাকাই তো যতদিন এখানে আছে ওদেরকে আর কাজ ছাড়াই করবে না। এবার পাশ থেকে অহনা সজোরে হেসে ফেলল।
দাদাভাইয়ের সাথে তুই এবার ইউটিউব দেখে ট্রেনিংটা নেওয়া শুরু কর, কারণ মাসখানেক পর তো তোরও বিয়ে, আর হয়তো বছর ঘুরতেই এই ট্রেনিংটা কাজে লেগে যেতে পারে। সাহিত্য অহনা কান টেনে ধরলো। খুব পেকেছ না? দাঁড়াও, দাদাভাইকে বলছি তোমার ব্যবস্থা করতে। অহনা হিহি করে হেসে উঠল। এই টেকনিকটা আর কাজে লাগবে না। আগে খুব বিয়ে নিয়ে ভয় দেখাতিস, এখন আর পারবি না, কারণ আমি অলরেডি বিবাহিত। এবার বরং তোর ব্যবস্থা করব, ছোট বৌদিকে সব বলে। বিয়ের জন্য অফিস থেকে 3 দিন ছুটি নিয়েছিল সারিকা। কাল সেই ছুটি শেষ হয়ে গিয়েছে। আজ আবার ওকে অফিস যেতে হবে। সকালে রান্নাবান্না করে মেয়েদের খাইয়ে অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে সারিকা। সেই সময় আদিত্য রুমের বাইরে এসে দাঁড়ালো। ভিতরে আসবো? সারিকা ড্রেসিং টেবিল থেকে মুখ ঘুরিয়ে দরজার দিকে তাকালো। এখানে অনুমতি নেওয়ার কি আছে? অন্যের বউয়ের ঘরে তো আর যাচ্ছেন না, আসছেন তো নিজের বউয়ের কাছে। আদিত্য রুমে ঢুকতে ঢুকতে বলল, না, আমি ভাবলাম আপনি রেডি হচ্ছেন। যাই হোক, যেটা বলার জন্য এসেছিলাম, আমি একজন আয়াকে বলেছি যেদিন যেদিন আমরা দুইজনে কাজে যাব সেদিন উনি এসে হাসি খুশিকে দেখে রাখবেন। আজ কি আপনি কোর্টে যাবেন? না, আজ যাব না, তবে পরশু থেকে টানা 5 দিন কোর্টে যেতে হবে। তাই আজকে ওই আয়া দিদিকে আসতে বলেছি, উনি জেনে নেবেন সব কিছু। বিশ্বস্ত তো? আমরা বাড়িতে না থাকলেও সাহিত্য তো থাকছে এখন মাসখানেক। ওকে বলেছি আয়া দিদির উপর ভালো করে নজর রাখতে। তাহলে ঠিক আছে। হাসি খুশি কোথায় এখন? তারা তাদের কাকাইয়ের সাথে ঘুরতে বেরিয়েছে। ঠিক আছে, আমি আসছি। মেয়েদের খেয়াল রাখবেন, আর যেভাবে আগের দিন দেখালাম সেভাবে খাওয়ানোর চেষ্টা করবেন। কথাটা বলে সারিকা বিছানা থেকে ব্যাগটা নিয়ে দরজার কাছে যেতেই আদিত্যর পথ আটকে দাঁড়ায়। সারিকা ব্রু কুচকে আদিত্যর কাছ থেকে এর কারণ জানতে চায়। 2 মিনিট দাঁড়াও। আদিত্য সারিকার কাছ থেকে সরে ড্রেসিং টেবিলের কাছে যায়। ড্রেসিং টেবিলের এক পাশ থেকে সিঁদুর কৌটোটা তুলে নিয়ে সারিকার সামনে এসে হাত মেলে দাঁড়ায়। এটা পড়তে ভুলে গিয়েছিলেন। সারিকা চকিত নিজের স্মৃতিতে হাত দিয়ে জিভ কাটে। নিজের মস্ত বড় ভুলের কথা ভেবে। পড়ে নিন। সারিকা মুচকে আসে। পড়িয়ে দিন। আদিত্য হেসে সিঁদুরের ঢাকনা খুলে 1 চিমটি সিঁদুর তুলে সারিকার সিথি আবার রাঙিয়ে দেয়। তারপর বলে, আজ যদি মিস্টার সরকার তার মিসেস সরকারকে অফিসে পৌঁছে দিতে চায়, তাহলে কি মিসেস খুব রাগ করবেন? কিন্তু মেয়েরা, আধা ঘন্টার তো ব্যাপার, সাহিত্য ঠিক সামলে নেবে। অবশেষে সারিকা রাজি হয়ে যায় আদিত্যর আবদারে। সারিকা সেটা আদিত্যকে বলার সঙ্গে সঙ্গেও তাড়াহুড়ো করে রেডি হয়ে বাইকে চাবি নিয়ে রুম থেকে বেরোয়। সারিকাকে নামিয়ে বাইক নিয়ে অফিসের বাইরে কতক্ষণ অপেক্ষা করে আদিত্য, যতক্ষণ না সারিকা চোখের আড়াল হয়। সারিকা যখন একেবারে ওর দৃষ্টির বাইরে চলে যায়, তখন আদিত্য নিজের বাইক স্টার্ট দেয়। আদি, একটা অপরিচিত মহিলা কণ্ঠ শুনে বাইকটা থামায় আদিত্য। পিছনে ঘুরতেই একটা ছেনামুখ দেখতে পায় সে। একটা পর্ষা, লম্বা, সুশীল বিবাহিত রমণী একটা বাচ্চা ছেলের হাত ধরে তার দিকেই এগিয়ে আসছে। মহিলাটাকে চেনে আদিত্য। ওর ছোটবেলার বান্ধবী। বয়সে ওর থেকে 1-2 বছরের ছোট হলে একই ক্লাসে পড়তো ওরা। আদিত্য বাইক থেকে নেমে বাইকটা স্ট্যান্ড করে দাঁড়ায়। মৌসুমি, তুই এখানে? মৌসুমি আদিত্যকে আপাদমস্তক পর্যবেক্ষণ করলো, তারপর বলল, এটা আমার বরের অফিস। কিন্তু তুই এখানে কেন? আমার স্ত্রী এখানকার কর্মচারী, ওকেই দিতে এসেছিলাম। বিয়ে করেছিস তুই? কিন্তু তুই যার জন্য আমাকে রিজেক্ট করেছিলি, শুনেছিলাম তো তার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে। সে অন্য কাউকে বিয়ে করলি, তবুও আমাকে সেদিন ফিরিয়ে দিয়েছিস। যাই হোক, ভালোই হয়েছে তুই ফিরিয়ে দিয়েছিলিস। তাই জন্যই তো আজ এত সুখ স্বাচ্ছন্দ্য পাচ্ছি, না হলে সারা জীবন খুন্তি নেড়েই জীবন চলে যেত। আদিত্য মৌসুমীর কথার দাজটা ভালোই বুঝতে পেরেছে। ক্লাস 9 থেকে মৌসুমী ওকে পছন্দ করে, কিন্তু আদিত্য সেটা জেনেছিল অনেক পরে, যখন তার মনে শুধুই তার প্রেয়সীর বাস। তার যথারীতি প্রত্যাখ্যান করেছিল মৌসুমীকে। তারপর আর কোনোদিন মৌসুমীর খবর নেয়নি ও। আজ 14 বছর পর দেখা দুজনের। আদিত্য মৌসুমীর কথার প্রত্যুত্তরে শুধু হাসলো, কিন্তু চুপ থাকলো না। কি করছিস আজকাল? নাকি হাউস ওয়াইফ?
মৌসুমি হো হো করে হেসে অহংকারের ভঙ্গিতে বলল, বেকার বেকার কাজ করব কেন বল, যেখানে আমি সারাদিন শুয়ে বসে থাকি। আমাদের তো আর টাকার অভাব নেই। আদিত্য হাসল। তাহলে এতদূর পড়াশোনা করলি কেন? বরের টাকায় যখন বিলাসিতা করবি ভেবেছিলি, তাহলে ওকালতি পড়তে গেলি কেন? এমন অপমানজনক কথা শুনে মৌসুমীর মুখের হাসি মিলিয়ে গেল। চোখ মুখ কঠিন করে ফেলল। তুই আমাকে অপমান করছিস আদি? ভুলে যাস না, তোর বউ আমার বরের আন্ডারে কাজ করে। আমি চাইলে এক্ষুনি গাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি ওকে। আমি তোকে অপমান করছি না মৌসুমী, শুধু ফ্যাক্টটা বোঝাচ্ছি। আর আমি জানি তুই চাইলেই অনেক কিছু করতে পারিস, কিন্তু সারিকা এই কাজটা ওর নিজের যোগ্যতা পেয়েছে, তাই ওকে বের করা এতটা সহজ হবে না মৌসুমী। হঠাৎই আদিত্যর চোখ যায় মৌসুমীর ঠিক পিছনে দাঁড়িয়ে থাকা সারিকার দিকে। আদিত্যর দৃষ্টি অনুসরণ করে মৌসুমীও তাকায় সারিকার দিকে। তারপর আদিত্যকে প্রশ্ন করে, এই মেয়েটাই তোর স্ত্রী? আদিত্য সারিকার কাছে গিয়ে ওকে নিয়ে আসে মৌসুমীর কাছে। ইয়েস মৌসুমী, মিট মাই ওয়াইফ মিসেস অভিসারিকা সরকার। মৌসুমী সারিকাকে আপাদমস্তক লক্ষ্য করে। আমি তোমার স্বামীর মৌসুমীর কথার মাঝে আদিত্য বলে ওঠে, সারিকা, উনি তোমার বসের স্ত্রী মৌসুমী সেন। আদিত্য যে তাকে নিজের বন্ধু বলে পরিচয় দিল না, সেটা দেখে বড্ড অবাক হয় মৌসুমী, কিন্তু কিছু বলে না। সারিকা দুহাত জোর করে নমস্কার করে। তখন মৌসুমী বলে, এটা ওল্ড ফ্যাশন। সারিকা মৃদু হাসল। আমাদের শিক্ষা সংস্কার কখনো ওল্ড হয় না ম্যাডাম, শুধু নিজের শ্রদ্ধা প্রকাশ করার ধরনটা পাল্টে যায়। মৌসুমী আর কিছু বলল না। ড্রাইভার গাড়ি নিয়ে চলে আসতেই দুজনকে বিদায় জানিয়ে ছেলেকে নিয়ে গাড়িতে উঠে বসলো এবং গাড়িতে করে চলে গেল। গাড়িটা সারিকা আর আদিত্য চোখের আড়াল হলে আদিত্য এবার সারিকার পাশে এসে দাঁড়ায়। এখন বাইরে এলে যে? সারিকা নিজের হাত উঁচু করে মেলে ধরে। আপনার চশমাটা আমার কাছে রয়ে গিয়েছিল, এটা ছাড়া আপনার অসুবিধা হতে পারে। আদিত্য নিজে জিভ কেটে সারিকার হাত থেকে চশমার বক্সটা নিল। বাইক চালানোর সময় হেলমেটের পরিস্থিতিতে এই চশমাটা নিয়ে বড্ড অসুবিধা হচ্ছিল, তাই সেই সময় খুলে সারিকাকে ধরতে দিয়েছিল, কিন্তু ফেরার সময় বেমালুন ভুলে গিয়েছিল। থ্যাংক ইউ। এত পুলো মন হলে চলবে মিস্টার সরকার? এখনও নাম ধরে ডাকবেন না? আগে আপনি ঠিক করুন, আপনি বলবেন না তুমি, তারপর না হয় ঠিক করবো আপনাকে কি বলে ডাকবো। আদিত্য সশব্দে হাসলো। ঠিক আছে, সাবধানে থেকো। ছুটি হলে ফোন করবে, আমি চলে আসবো। মৌসুমী ম্যাডামের সাথে আপনি কি নিয়ে কথা বলছিলেন? আদিত্য মৌসুমীকে নিজের বন্ধুর পর্যায়ে ধরেইনি কোনোদিন। মেয়েটা স্কুল লাইফে বড্ড পিছু পিছু ঘুরত আর খুব অহংকারী ছিল, যেটা আদিত্য এবং ক্লাসের বাকি ছেলে মেয়েদেরও ভালো লাগতো না। ও কিছু না, বাদ দিন তো। বিয়ের দুদিন পর থেকে সত্য গোপন করছেন আদিত্য, তাহলে বাকিটা জীবন যে প্রশ্ন চিহ্নর মুখে দাঁড় করিয়ে দিচ্ছেন আপনি। আদিত্য চমকে উঠল সারিকার কথা শুনে। সারিকার চোখে কোথাও যেন ও অবিশ্বাসের ছায়া দেখতে পাচ্ছে। আমাকে অবিশ্বাস করো না সারিকা, আমি তোমার কাছ থেকে সত্য গোপন করেছি এমন নয়। মৌসুমী আমার ক্লাসমেট ছিল, কিন্তু মেয়েটা খুব অহংকারী টাইপের হওয়ায় ওর সাথে আমাদের বন্ধু না, তাই তোমার কাছে ওকে নিজের বন্ধু বলে পরিচয় দেইনি। অবিশ্বাস করছি না আদিত্য, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আপনাদের সব কথাই শুনে ফেলেছি। উনি আপনাকে ভালোবাসতেন। আদিত্য একটা দীর্ঘশ্বাস ফেলল। তাহলে এটাও নিশ্চয়ই শুনেছ আমি ওকে প্রত্যাখ্যান করেছিলাম একসময়। সেটাও আমার জন্যই। ওনাকে কেন বললেন না আপনি যার জন্য ওনাকে প্রত্যাখ্যান করেছেন তাকেই আপনি বিয়ে করেছেন? সারিকার প্রশ্নে ঘাবড়ে গেল আদিত্য। আমি ওর সাথে কথা বাড়াতে চাইছিলাম না। সারিকাকে চুপ থাকতে দেখে আদিত্য সারিকার ডান হাত নিজের হাতের মুঠোয় রাখল। আমাকে ভুল বুঝো না সারিকা, তোমার চোখে ঘৃণা নিয়ে আমি বাঁচতে পারবো না। সারিকা মৃদু হেসে নিজের বাম হাতটা রাখলো আদিত্যর দুই হাতের উপর। আমি আপনাকে ঘৃণা করি না আদিত্য, আমি আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। আর আমি আপনাকে ভুল বুঝছি না। আপনি ভাবলেন কি করে একটা বাইরের মেয়ের জন্য আমি আমাদের সম্পর্কে ফাটল ধরাবো? আমি আপনাকে বিশ্বাস করি, যে আমার জন্য 15 বছর অপেক্ষা করেছে, তবুও নিজেকে অন্য কোনো মেয়ের সান্নিধ্যে নিয়ে যায়নি, তাকে আমি কিভাবে অবিশ্বাস করি বলুন তো?
আদিত্য করুণ চোখে তাকায় সারিকার দিকে। তাহলে তুমি বললে যে আমাদের সম্পর্কটা প্রশ্ন চিহ্নর মুখে দাঁড়িয়ে? আপনি না হাসি খুশির থেকেও বাচ্চা। কথাটা বলার সময় আপনি আমার মুখের অভিব্যক্তি খেয়াল করেননি? আদিত্য ব্যবসায়িকা খেয়ে গেল। মনে পড়ল কথাটা বলার পরে সারিকে মুচকি হেসেছিল। সেটা ভেবে হাফ ছাড়ল ও। আপনি তো আমি ভয়ে পাইয়ে দিয়েছিলেন। আবার আপনি? দুজনে সশব্দে হেসে উঠল। সরি, তুমি। ঠিক আছে, এবার আপনি বাড়ি যান। মেয়েরা তাদের ভাবার জন্য ওয়েট করছে। ঠিক আছে, তুমিও ভিতরে চলে যাও। সারিকা আদিত্যকে বিদায় জানিয়ে চলে গেল অফিসের ভিতর। আদিত্য বাইক স্টার্ট করে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। আদিত্য বাড়ি ফিরে দেখে সাহিত্য হাসি খুশিকে স্নান করিয়ে জামা পরিয়ে একেবারে সাজিয়ে গুছিয়ে নিয়ে দুজনের সাথে খেলায় মত্ত। আদিত্যর এটা খুব ভালো লাগে। সাহিত্য যে হাসি খুশির সাথে এতটা জড়িয়ে পড়েছে সেটা নিয়ে নিশ্চিন্ত হয় ও। রুমে ঢুকে ভাইকে সাবি ড্রেসিং টেবিলে রাখতে হাসি নিজের 2 হাত বাড়িয়ে দেয় আদিত্যের উদ্দেশ্যে। বাবা! এই প্রথম এই ডাকটা শুনল আদিত্য। 2 দিন ধরে মেয়েদের শিখিয়েছে সারিকা আদিত্যকে বাবা বলে ডাকতে। হাসির মুখে কাটা কাটা অক্ষরে বাবা ডাকটা শুনে এক অন্যরকম অনুভূতি হলো। হাসির সাথে সাথে খুশি ওইভাবে ডেকে উঠল। আদিত্য খুশি মনে 2 মেয়েকে খুব আদর করলো। চুমুতে চুমুতে ভরিয়ে দিল ওদের মুখ। তোরা আমাকে পরিপূর্ণ করে দিয়েছিস মা। যেটুকু সুখ বাকি ছিল সেটাও আজ আমি পেয়ে গেলাম। আর একবার ডাক তোরা বাবা বলে। হাসি খুশি একসঙ্গে আবার বাবা বলে ডেকে ওঠে। আদিত্য 2 মেয়েকে নিজের বক্ষ পিঞ্জিরায় আগলে ধরে। দাদাভাই, এই ক্রেডিটটা কিন্তু বদির পাশাপাশি আমারও পাওয়া দরকার। আজ সকাল থেকে ওদেরকে ট্রেনিং দিয়েছি আমি। সাহিত্যের কথা শুনে 2 মেয়েকে বুকে জড়িয়ে রেখেই হাসি মুখে ওর দিকে তাকায় আদিত্য। থ্যাংক ইউ সো মাচ। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।